এপ্রিল থেকে যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের টি-20 সিরিজটা শুরু হবে, যেখানে নাকি ফার্স্ট দুইটা ম্যাচ মানে 27 তারিখে এবং 29 তারিখের ম্যাচ দুটো হবে চিটাগাংয়ে এবং সেকেন্ড মের ম্যাচটা হবে কিন্তু ঢাকাতে। এই সিরিজটাতে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশের যে সিলেকশন প্যানেলটা, যারা নাকি রিসেন্টলি নতুন সিলেকশন প্যানেল যেটা ফর্ম হয়েছে, যেখানে নাকি হাবিবুল বাশার সুমন ভাইকে চিফ সিলেক্টর করে আগের থেকে একমাত্র হাসিবুল হাসান শান্ত ভাই রয়েছেন এবং সাথে দুইজন অ্যাড হয়েছেন নতুন, নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরী। সো এই চারজনের যে সিলেকশন প্যানেলটা রয়েছে, তারা কি সেই পুরনো গদবাঁধা নিয়মে কি হাঁটবে, নাকি তারা নতুন কিছু চিন্তা করবে? যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপটার জন্য সময় রয়েছে আরও 2 বছর এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু একটা নতুন স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা টিমকে আমরা আগাতে দেখি। প্রত্যেকটা টিম কিন্তু নতুনভাবে প্ল্যান করে তারা নেক্সট 2 ইয়ার্সের জন্য কোন গ্রুপ অফ প্লেয়ার বা সেট অফ প্লেয়ার্সকে দিয়ে তারা ট্রাই আউট করিয়ে দেখবে যে কারা আসলে ভবিষ্যতের জন্য রেডি হতে পারেন বা কাদের ভেতরে পোটেনশিয়াল রয়েছে। সেইখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে দেখবেন অভিষেক শর্মা, যাকে নাকি এখন ইন্ডিয়ার হয়ে, শুধু ইন্ডিয়া না, তিনি ওয়ার্ল্ড টি-20রই কিন্তু পুরো ডেফিনেশনটাকে চেঞ্জ করে দিয়েছেন। সেই অভিষেক শর্মাকে কিন্তু 2024 যেই টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেইটার পর থেকে কিন্তু তাকে দিয়ে ইন্ডিয়া ট্রাই আউট করিয়ে খেলিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে যে ইন্ডিয়ার ওপেনিংয়ে যতই অভিষেক শর্মার পারফরমেন্সটা এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে খারাপ থাকার পরও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তাকে ফুল ব্যাকিং করে গিয়েছে বলেই ফাইনালি কিন্তু অভিষেক শর্মা তার যেই একটা ডিউ ইনিংস ছিল সেইটা কিন্তু তিনি খেলে দেখিয়েছেন এবং ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ উইন হতে কিন্তু তার ওই ইনিংসটা অনেক বেশি হেল্প করেছিল। এবং আমরা কখনোই সেই পথে হাঁটেই না, আমরা গদবাঁধা সেই যেই বিগ নেম রয়েছে, মূল যেই টিম, সেই টিমটাকেই আমরা খেলাতে থাকি। আমাদের পরবর্তীতে যখন নাকি সুযোগ থাকে তখন আমরা যখন কোনো নতুন প্লেয়ারকে দিয়ে ট্রাই করাই না এবং তারপরেই কিন্তু দেখা যায় যে একটা সময় যাওয়ার পরে হাউতাশ বাড়ে। আপনি দেখেন এই যেই উইন্ডোটা পাচ্ছেন, আপনি যেই উইন্ডোতে আমি ওডিআই কথা বলবো না, নিউজিল্যান্ডের সাথে ওডিআইয়ে আপনি ট্রাই আউট নতুন কাউকে তো নাই করাতে পারেন, কারণ আপনার মাথায় রয়েছে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে আপনাকে কোয়ালিফাইড হতে হবে এবং তার জন্য আপনি বাংলাদেশের কথা যদি বলি, জীবনও কোনো রিস্ক নেবে না তারা। কিন্তু টি-20 কথা তো ভিন্ন। টি-20 ওয়ার্ল্ড কাপটা হতে আরও 2 বছর বাকি আছে। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের টেনশন নাই, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গিয়েছি। সো সেই অর্থে বাংলাদেশের সিলেকশন প্যানেল কি পুরনো পথে হাঁটবে, নাকি তারা নতুন কিছু চিন্তা করবে, নতুন অপশনস তারা চিন্তা করবে? কয়েকটা অপশন নিয়ে কিন্তু আমি কথা বলতে চাই এই ভিডিওতে। প্রথম কথা বলতে বলতে ভিডিও বানাতে কিন্তু টায়ার্ড হয়ে গেছি, আরও বলতে চাই। 1 নাম্বার হচ্ছে রিপন মণ্ডল। হি ইজ নকিং অ্যাট দ্য ডোর। ইট হ্যাজ বিন মোর দ্যান 6 মান্থস যে রিপনকে নিয়ে কথা বলছি। রিপন যেই রেডি প্রোডাক্ট, রিপনকে আপনার উচিত এই মুহূর্তে রিপনকে টি-20 ন্যাশনাল সাইডে এনে তাকে খেলিয়ে দেওয়া। ফাস্ট বোলারদের প্রাইম কিন্তু যত ইয়াং থাকা অবস্থায়, ফাস্ট বোলারের মেইন জিনিসটাই কিন্তু যখন তিনি রিদমে থাকবেন, যখন তিনি কনফিডেন্ট থাকবেন, ফিট থাকবেন, তাকে তখনই খেলিয়ে দেওয়া উচিত। রিপন মণ্ডল যখন নাকি এমার্জিং এশিয়া কাপ যেটা আমাদের হয়েছিল, সেইখানে যখন বেস্ট বলার হলেন, পুরো টুর্নামেন্টের বেস্ট বলার হলেন, যেভাবে সেমিফাইনাল, যেভাবে ফাইনালে আপনার হচ্ছে 18টা না 20টা জানি তিনি ইয়র্কার করেছিলেন, ওই ইয়র্কার ডেলিভারিটারই কিন্তু অভাব আমরা এভরি নাও এন্ড দেন দেখতে পাই। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আমরা অনলি টি-20তে দেখতে পাই। এছাড়া কিন্তু আর এক এন্ড থেকে আমরা রান লিক করতে দেখি, সচরাচরই কিন্তু সেটা দেখি। সো আপনি কেন এই জায়গায় আপনি রিপন মণ্ডলকে এখনও এই সুযোগটাতে আপনি কেন নেবেন না, কেন গ্র্যাব করবেন না, রিপন মণ্ডলকে কেন আনবেন না? শুধু কি রিপন মণ্ডল, আলিস আল ইসলামকে কনসিডার করতে পারি না? আলিস তো সেই 2019 সালে যখন নাকি বিপিএলে খেলতে আসছিলেন, তার ডেবু মৌসুমেই তিনি হ্যাট্রিক করেছিলেন। এরপর আলিস ইঞ্জুরি থেকে ফিরে আসেন, আবার ইঞ্জুরি, কিন্তু তারপরও আলিস যদি এখন ফিট থেকে থাকেন বা ফিট আছেন, সেই ক্ষেত্রে কেন আমরা আলিসকে নিয়ে চিন্তা করবো না? আলিসের মতন মিস্ট্রি স্পিনার এখন ওয়ার্ল্ড ক্রিকেটেই কিন্তু সব থেকে বেশি হিট প্রোডাক্ট বা হট প্রোডাক্ট। আপনি যে কোনো টিমে চিন্তা করেন, আপনি আফগানিস্তানে তো 1টা 2টা 3টা আপনি মিস্ট্রি স্পিনার পাবেন। ইন্ডিয়াতে আপনি বারুণ চক্রবর্তীকে আপনি কখনোই ট্রেডিশনাল লেগ স্পিনার হিসেবে বলতে পারবেন না। যেহেতু 20 ওভারের খেলা, একটা বলার 4 ওভার বল করতে আসবেন, আসলে কোন বলটা কোন সাইডে যাবে, কোন দিকে টার্ন করবে, এইটা যে বুঝতে না পারা। প্লাস আলিসের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, তিনি আপনার পাওয়ার প্লেতেও বল করতে পারেন, তিনি মিড ওভার্সও বল করতে পারেন, উইকেট টেকিং অপশন কিন্তু আলিস আল ইসলাম।
সো আপনি আলিসকে নিয়ে আপনি একবার খেলিয়ে দেখছেন না? এমনও তো হতে পারে যে রিশাদের সাথে যদি আলিস, আপনি একবার চিন্তা করেন তো হাইপোথেটিক্যালি, যে রিশাদের সাথে যদি আলিস আপনার ন্যাশনাল টিমে টিকে যায়, আপনার স্পিন অ্যাটাকটা কীরকম দুর্দান্ত হচ্ছে, একটা ডেডলি স্পিন অ্যাটাককে আপনার হচ্ছে না, তাহলে আপনি আল ইসলামকে নিয়ে কেন আপনি চিন্তাই করবেন না? আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের সাথে এই টি-20 সিরিজে যেমন রিপন মণ্ডলকে দরকার, ঠিক তেমনভাবে আল ইসলামকে কিন্তু ইনক্লুড করা দরকার। এবং এর সাথে আরও দুজনের কথা আমি বলবো, মিনিমাম দুজনের কথা বলবো। একজন হচ্ছে সাব্বির রহমান। তাকে আমরা যেই রোলটাতে চিন্তা করতে পারি, সেই রোলটাতে বা সেই পারপাসটা যদি তিনি সলভ করতে পারেন, তাকে দিয়ে আমরা যদি ওই ফিনিশারের রোলটাতে, অথবা ধরেন আপনি টি-20তে 5-6 নম্বরের ওই পজিশনটাতেও যদি 10 বলে 20 রান, আপনি 200 স্ট্রাইক রেটে কার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন? আপনি বলবেন যে সাব্বির কনসিস্টেন্ট না, বাংলাদেশের কোন প্লেয়ারটা কনসিস্টেন্ট? আপনি যদি আমাকে একটু প্লিজ আমার কমেন্টে আপনারা যদি জানান যে বাংলাদেশের অমুক প্লেয়ার কনসিস্টেন্টলি প্রতি ম্যাচেই পারফরমেন্স করে, তাহলে আমি মেনে নেব। যদি তাই না হয়, তাহলে সাব্বিরকে কেন আমরা আর একটা সুযোগ দিয়ে দেখতে পারি না? হতেও তো পারে যে সাব্বির ক্লিক করে যেতে পারে, হতেও তো পারে যে সাব্বির ওই যেই আমাদের রোলটা রয়েছে সেখানে কিন্তু সলিড বা ক্লিন হিটার অফ দ্য বল আমাদের যে কয়জন আমাদের পুরো ডোমেস্টিক সার্কিটে আমরা দেখতে পাই, তার ভিতরে কিন্তু ওয়ান অফ দেম স্টিল সাব্বির রহমান। তাহলে আমরা সাব্বিরকে নিয়ে চিন্তাটা কেন করব না? কারণ আমাদের কিন্তু প্রপার ফিনিশারের দরকার। যখন আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি 2 বছর পরের কথা যদি চিন্তা করেন, 36 হবে তো সাব্বির, 36-এ কি অন্য টিমের মোহাম্মদ নবী 40 বছর বয়সে গিয়ে যে বড় বড় ছক্কা মারতেছিলেন বা এখনও মেরেছেন, তাহলে মোহাম্মদ নবী কি 40 বছর, তার যদি রিয়েল এজটা তো নিশ্চয়ই আরও 2-3 বছর বেশি হবে। অ্যাট দ্য এজ অফ 42, ইফ মোহাম্মদ নবী ক্যান হিটস বিগ সিক্সেস, লং সিক্সেস, তাহলে ওয়াই নট সাব্বির রহমান? আমার কথা হচ্ছে সেখানেই যে আমরা কেন ওই 30 পার করলেই তাদেরকে আমরা সাইড লাইন করে দিতে চাই। সাব্বির রহমান যদি সুযোগ পাওয়ার পরে ব্যর্থ হয়, তাহলে সাব্বিরকে আমরা আর কথা বলবো না, কিন্তু সাব্বিরকে কিন্তু আমার কাছে মনে হয় আরও একবার সুযোগ দেওয়া উচিত। তার সাথে আরেকজনের কথা না বললেই না, আব্দুল গফফার সাকলাইন। এই ছেলেটা সাডেনলি কিন্তু সেই যে আমাদের এমার্জিং এশিয়া কাপ, ওইখান থেকে যে তিনি তার পারফরমেন্সটা দেখালেন, এরপর থেকে কনসিস্টেন্টলি আপনি বিপিএল বলেন, আপনি ডিপিএল বলেন, বিসিএল বলেন, কোনো জায়গাতেই আপনি কিন্তু তার একটা আউটডেটেড পারফরমেন্স দেখতে পাবেন না। হি ইজ সুপার। তার একটা জিনিস কিন্তু খুবই ভালো, তার লাইন এবং লেন্থের উপরে দক্ষতা কিন্তু খুবই খুবই ইমপ্রেসড করেছে। সো আব্দুল গফফার সাকলাইনকে নিয়ে কিন্তু চিন্তা করা যায়, এবং তিনি কিন্তু ওই লাস্টের দিকে যদি 2-3 বল পান বা 5-7টা বল পান, তিনি কিন্তু তার হাতে সেই স্ট্রোকটা রয়েছে, তিনি কিন্তু বড় ছয়ও মারতে পারেন। ওইটার কথা বাদই রাখলাম, অ্যাজ আ বোলার রান চেক দেওয়া, উইকেট টেকিং অপশন হিসেবেও কিন্তু মাঝে মাঝে তার যেই ট্রিকি স্লোয়ারগুলো, সেটা কিন্তু খুবই কার্যকর। সো আব্দুল গফফার সাকলাইনকে নিয়েও কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেলকে কিন্তু চিন্তা করা উচিত। সিলেক্টরদেরকে কিন্তু ওই গদবাঁধা নিয়ম থেকে বের হয়ে এসে অন্ততপক্ষে রিপন মণ্ডল, আল ইসলাম, সাব্বির রহমান বা আব্দুল গফফার সাকলাইন, এদেরকে নিয়ে কিন্তু চিন্তা করা উচিত। ইভেন টু সাম পয়েন্ট আমার কাছে মনে হয় যে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানকে দিয়ে ট্রাই করতে দোষটা কোথায়? হ্যাঁ, তিনিও কিন্তু আবার হচ্ছে এটা জুয়ার মতন হয়ে যায়। হাবিবুর রহমান সোহান আপনাকে প্রত্যেক ম্যাচে পারফর্ম করে দিবে না, কিন্তু যেই ম্যাচে হাবিবুর রহমান সোহান পারফর্ম করবে, আপনি 200 স্ট্রাইক রেটে কিন্তু রান পাবেন। এবং টপ থেকে যদি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের সাথে যদি অল্টারনেটিভ বা ব্যাকআপ হিসেবে, আমি ধরে নিলাম সাইফ হাসান থাকবেনি, কিন্তু আপনি যদি চিন্তা করেন পিএসএল খেলছে ইমনকে কেন নিয়ে আসা লাগবে এই মুহূর্তে? আপনি কেন, ইমন তো শিওর শট আপনার এই টিমে থাকবেনই, তাহলে আপনি কেন হাবিবুর রহমান সোহানকে ট্রাই করে দেখবেন না? ট্রাই করে একটা সিরিজে দেখতেও তো কোনো দোষ নেই। অন্তত নিউজিল্যান্ডের সাথে এই হোম সিরিজে যদি আমরা হেরেও যাই, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো রকম কোনো ম্যাটারই করবে না। এটা ছিছি করবে কারা করবে? মিডিয়া করবে, কন্টেন্ট ক্রিয়েটররা করবে, কেউ করবে না। যদি আপনি প্রপারভাবে প্ল্যান করে, আপনি যদি একটা প্ল্যান দেখাতে পারেন মানুষের সামনে যে আপনি বেটার কিছু প্ল্যান করছেন, তাহলে মানুষ, আপনি যদি ম্যাচ হেরেও যায় বাংলাদেশ, অবশ্যই বাহাবা পাবে। কিন্তু এই কথাটা যদি সিলেক্টর প্যানেল, হ্যাঁ যারা ছিলেন আগে তারা বুঝতে পারেনি, সুমন ভাইয়ের নেতৃত্বে এই প্যানেলটা যদি সেইটা বুঝতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য 2028 টি-20 ওয়ার্ল্ড কাপটাকে মাথায় রেখে ফিউচার প্ল্যানিংয়ের জন্য কিন্তু একটা ভালো কিছুই হয়তো বা বয়ে নিয়ে আসবে। আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।